নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে সেই গণশক্তি যেখানে ছাপা বিজ্ঞাপন থেকে আমরা জানতে পেরেছিলাম যে ধর্মনিরপেক্ষতা নিয়ে সেমিনার হচ্ছে, তাও আবার জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানের উদ্বোধককে নীতিশ কুমার। মানে সিপিএম জানতোই না যে ইনি একজন পাল্টু কুমার, খবরই ছিল না যে ইনি আটালের মন্ত্রিসভাতে মন্ত্রী ছিলেন, জানাই ছিল না যে বিজেপির সঙ্গে জোট বেঁধে উনি দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী ছিলেন। সব জানতেন সিপিএম এর নেতারা। যে যে অভিযোগ সিপিএম এর নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে থাকেন, যথা মমতা আটালের মন্ত্রিসভাতে ছিলেন, বিজেপির সঙ্গে দারুণ সম্পর্ক ইত্যাদি, তার সবকটা আরও বেশিভাবে প্রযোজ্য এই নীতিশ কুমারের জন্য। কিন্তু তবুও এখানে ডাকা কেন? কারণ নীতিশকে ধরে সিপিএম নেতারা বিহারে অন্তত একটা সেফ সিট পেতে চাইছিলেন। সেদিন নীতিশ আসেননি। 8 দিন ধরে গণশক্তিতে টানা বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তিনি আসেননি। কমরেড সেলিম জানিয়েছিলেন উনি কুয়াশার জন্য প্লেন ধরতে পারেননি, উনি জানিয়েছিলেন ওনার কাজের ব্যস্ততার জন্য আসতে পারেননি। এখন বোঝাই যাচ্ছে যে কোন কাজে তিনি ব্যস্ত ছিলেন। কিন্তু যাই হোক, মুখ পুড়েছে সিপিএম এর। এরকম কাণ্ডজ্ঞানহীন ঘটনা তো সিপিএম প্রথমবার ঘটালো না, বহুবার ঘটিয়েছে। কিন্তু সেখানেই কি শিক্ষা হবে? সেটাই বিষয় আজকে। আবার সিপিএম এর মুখ পুড়ল, না শুধরলে আরো পুড়বে। ব্যক্তিগত জীবন যাপনের সৎ, এই নিয়ে আত্মম্ভরিতা বামপন্থীদের কাছে প্রত্যাশিত নয়। কেননা তাদের ঘোষিত নীতি অনুসারে সততা আদর্শের প্রতি অবিচলতা বামপন্থী রাজনীতিকের অপরিহার্য অঙ্গ। অন্যভাবে বলা যায়, জীবনযাপনের সততা কমিউনিস্ট পার্টির কর্মী হওয়ার পূর্ব শর্ত। এর চাইতে বেশি গুরুত্ব নেই। অনেক অবাম, এমনকি অতি দক্ষিণপন্থী দলের নেতা নেত্রী রয়েছেন যাদের ব্যক্তিগত জীবনের সততা নিয়ে তাদের কট্টর বিরোধীও প্রশ্ন তুলতে পারে না। কিন্তু ব্যক্তিগত সততা বজায় রাখাটাই কোনো রাজনীতিকের মূল্যায়নে শেষ কথা নয়। সংশ্লিষ্ট নেতা বা নেত্রীর রাজনৈতিক নীতি ও তার প্রতি তারা কতটা আস্থাশীল সেটাও এক্ষেত্রে বিবেচ্য। সেই নিরিখে যদি বাংলার সিপিএমকে দেখি, তাহলে তার সবিরোধ প্রকট হয়ে উঠবে, যার সর্বশেষ দৃষ্টান্ত বিহারের নীতিশ কাণ্ড। সম্প্রতি জ্যোতি বসুর নামাঙ্কিত একটি গবেষণা কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা চক্রে অন্যদের সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও আমন্ত্রণ জানিয়েছিল আলিমুদ্দিন স্ট্রিটের কর্তারা। ব্যক্তিগত কাজে আটকে পড়ায় তিনি আসেননি। সপ্তাহ দুয়েকের ব্যবধানে রবিবার যখন সেই নীতিশ কুমার শিবির বদলে এনডিএতে যোগ দিলেন, তখন নিশ্চয়ই রাজ্য সিপিএম এর নীতিনিষ্ঠ কমরেডরা যারপর নিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন। আসলে আগামী লোকসভায় নীতিশের হাতযশে যদি একটা লোকসভার আসন বিহারে মেলে, সেই দুরাশায় তার মতো ঘন ঘন বিজেপির হাত ধরা রাজনীতিককে তোয়াজ করতে চেয়েছিল সিপিএম। একসময় নিজেদের পার্টির ঘোষিত লাইনে অজুহাত দিয়ে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেননি সিপিএম। মার্কিন পরমাণু চুক্তির বিরোধিতা করে প্রথম ইউপিএ সরকার থেকে সমর্থন তুলে নিয়ে তার খেসারত আজও দিয়ে চলেছে বামেরা। অবস্থা এমন যে পরম শত্রু কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোট লড়তেও কুণ্ঠা বোধ করে না সিপিএম। এই যদি সিপিএম এর আদর্শ নিষ্ঠার পরিচয় হয়, তাহলে মানুষ কি তাদের ওপর আস্থা রাখতে পারবে? জন্মাবধি এক কমিউনিস্ট পার্টি নির্বাচন, ভোট, কিভাবে আর কটা আসন পাওয়া যাবে, কিভাবে ক্ষমতাকে ব্যবহার করা যাবে ছাড়া আর কিছুই ভেবে উঠতে পারল না। ধরুন 1964 কমিউনিস্ট পার্টি দুভাগে ভাগ হচ্ছে। কেন? সিপিএম বলেছিল সিপিআই হলো দক্ষিণপন্থী সুবিধাবাদী দল, কংগ্রেসের দালাল। মনে করুন সেই স্লোগানের কথা। দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই, ওরা বিপ্লব করবে না, ওরা দক্ষিণপন্থী, আমরাই আসলে এক সচ্চা বিপ্লবী কমিউনিস্ট পার্টি ইত্যাদি বলার পরে 64 সালে দক্ষিণ কলকাতার ত্যাগরাজ ভবনে তৈরি হলো নতুন দল সিপিএম। কিছুদিনের মধ্যে নির্বাচন এলো, কংগ্রেসের সঙ্গে সঙ্গেই সিপিআইয়ের বিরুদ্ধে তীব্র প্রচার করা হলো। তারপর সরকার বানানোর জন্য সেই সিপিআইয়ের হাত ধরে তৈরি হলো প্রথম যুক্তফ্রন্ট সরকার, এক বিপ্লবী কমিউনিস্ট পার্টি এক দক্ষিণপন্থী দলের সঙ্গে সরকার করলো। সে সরকার ভেঙে গেল, আবার নির্বাচন, আবার যুযুধমান শিবির, আবার সেই একই প্রচার, সংশোধনবাদী, দক্ষিণপন্থী ইত্যাদি, আবার ঝুলন্ত বিধানসভা, আবার সেই দক্ষিণপন্থীদের নিয়ে সরকারে সিপিএম। বারবার এরকম সুবিধাবাদী জোটের মধ্যে থেকেছে তারা, আমাদের দেশের সব দলই থেকেছে। কিন্তু এনারা শুধু থাকেননি, দাবি করেছেন তারা আগমার্কা সৎ বিপ্লবী দল যারা এক আদর্শ নিয়ে চলেন। কারা ছিল? ভিপি সিং মন্ত্রিসভার দুটো স্তম্ভ, সিপিএম এর নেতৃত্বে বামেরা,
অন্যদিকে বিজেপি। কংগ্রেসের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বোফোর্সের দালালি খেয়েছেন, ওনাকে জেলে পাঠাবো, হাতে হাত ধরে বলেছিলেন জ্যোতি বসু, অটল আডবাণী। সেখান থেকেই কংগ্রেসের পতন, বিজেপির উত্থান। কিন্তু ওনারা তকমা নিয়েই ঘুরেছেন, আকবর কা সচ্চা বিপ্লবী দল। দেশের কংগ্রেস দল কেবল নয়, সমস্ত বিরোধী দল বলছে দায়িত্ব নিন জ্যোতিবাবু, বিপ্লবী দল তা নাকচ করেছিল। আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তি করে দেশকে বিক্রি করে দিচ্ছে কংগ্রেস, সমর্থন তুলে নিল সিপিএম। চুক্তিও হলো, সরকারও পড়েনি, বরং তার সুযোগ নিয়ে এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় এলো। বিপ্লবী পার্টির ব্যাখ্যা হলো, মিডিয়া আর বুদ্ধিজীবীদের সঙ্গে আরএসএস এর চক্রান্তের ফলেই তারা হেরে গেছেন। বোঝো কাণ্ড। হারার পরে কুঁকড়ে গেল সিপিএম, নির্বাচনে তাদের ভোট চলে গেল বিজেপির দিকে। বিজেপির উত্থান, 2016-তে আবার হার, আসন আরও কমল। 2019-এ বিজেপির 18টা আসন জেতা, সবই নাকি মমতার সঙ্গে সেটিং। 2021-এ কমিউনিস্ট পার্টি এক অশিক্ষিত মৌলবাদী মোল্লাকে ব্রিগেডের মিটিংয়ে বুকে জড়িয়ে মুসলমান ভোট জোগাড়ের ধান্দায় নামল। ফল, ফুরফুরা শরীফের ঢিলছোড়া দূরত্বে কমরেড সেলিম চণ্ডীতলা আসনে 3 নম্বরে। হারার পরে তত্ত্ব কি? বিজেপি তৃণমূল সেটিং। দেশের বাকি দলগুলোর রাজনৈতিক ভুলভ্রান্তি কি নেই? আলবাত আছে। কংগ্রেস থেকে শুরু করে সমাজবাদী দল, বিএসপি, জনতা দলের বিভিন্ন ফ্যাকশনের নানান ভুলের জন্যই তো আজ বিজেপির এই রমরমা বাজার। কিন্তু নিজেদের এক সচ্চা বিপ্লবী আদর্শবাদী কমিউনিস্ট পার্টি বলে তো তারা দাবি করেননি। সেসব ভুলের পরে তারা বিভিন্নভাবে শুধরানোর চেষ্টাও করেছেন। ধরুন তৃণমূল সিপিএমকে হটানোর জন্যই তো বিজেপির হাত ধরেছিল, কিন্তু বুঝেছিল যে এর ফলে মুসলমান ভোট, সংখ্যালঘু ভোট চলে যাবে। তারা নিজেদেরকে ওই সংখ্যালঘু ভোট ব্যাংকের সবচেয়ে বড় দাবিদার হিসেবে জিয়ে রাখতেই বিজেপির তীব্র বিরোধিতা করে চলেছে। ডিএমকে দল ব্রাহ্মণ্যবাদী রাজনীতির তীব্র বিরোধী হলেও বিজেপির সঙ্গে গিয়েছিল, তারা তাদের অবস্থান ঠিক করেছে। কিন্তু সিপিএমকে দেখুন, যদি তারা মনে করতেন এরকম এক অবস্থায় কংগ্রেসের সঙ্গেই চলতে হবে, আদর্শগতভাবে সেটাই সঠিক, তাহলে তারা দেশ জুড়ে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধত। কিন্তু তারা যেখানে ক্ষমতায় আছে সেই কেরালায় কংগ্রেসের সঙ্গেই তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা। তার মানে কোনো আদর্শ নয়। একটা কমিউনিস্ট পার্টিও কেবল নির্বাচনের হিসেব নিকেশ করেই কৌশলী হয়ে ওঠার চেষ্টা করছে। একই হিসেবে তারা এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট চায়, কিন্তু তাদের টগর বষ্টমীপনা হলো তৃণমূল আর কংগ্রেসের জোট হলে তা তো প্রতিক্রিয়াশীল হয়ে যাবে। অতএব সেই জোট যেন না হয় তার চেষ্টাও কামনা তারা করে যাচ্ছে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, সিপিএম বা এই সরকারি বামেরা নিজেদেরকে এক অসম্ভব আদর্শবাদী নীতিনিষ্ঠ দল হিসেবেই লোকের সামনে রাখতে চায়, কিন্তু তাদের বিভিন্ন কাজকর্ম কি সেই ধারণার বিরোধী নয়? শুনুন মানুষজন কি বলেছেন। সিপিএম এ ওইটা মনে করে বলে ওভার কনফিডেন্স থাকার জন্য ওনারা এখন তলানিতে চলে এসছেন এবং শূন্যতে চলে এসছেন। সিপিএম আদর্শবাদী যদি দল না হতো, সিপিএমের গায়ে একটাও দাগ লাগেনি। সিপিএমের যেটা মূল বিষয় ছিল সকলের জন্য আর কি, সমাজবাদীদের কথা বলা হতো, সমাজতন্ত্রের কথা বলা হতো, কিন্তু দেখা গেল যে মার্ক্সবাদীর সঙ্গে পুঁজিবাদীর একটা বিশাল বড় সংমিশ্রণ। তার জন্যই সারা বিশ্বে আজকে বামপন্থীদের একটা অধপতন বলা যায়। পশ্চিমবাংলার বুকে সবাই জানে যে সিপিএম 34 বছরে কি করেছে না করেছে, এটা বলার মতো না, আমাদের আর কিছু নেই। বামেরা বাংলায় 34 বছর ক্ষমতায় ছিল। বাংলার মানুষ দেখেছে বামেরা কত নীতি কত আদর্শের ওপর পার্টি করেছে। দুর্নীতিতে ভরে গেছিল 34 বছর এই বামপন্থীদের সরকারে। সিপিএমের কোনো দায়িত্ব বা কোনো কিছু এরকম তো কোনো কিছুই আমরা দেখতেই পাচ্ছি না। তৃণমূলের কাছে কোনো রকম হালে পানি না পেয়ে সাধারণ মানুষের জনসমর্থন হারিয়ে ফেলে কংগ্রেসকে এবং সোনিয়া গান্ধীকে ধরে বাঁচতে চাইছে। এই মুহূর্তে আর নীতি আদর্শের কথাটা বলে বাজারমাত করা রাজনৈতিকভাবে চেষ্টা হতেই পারে, তো খুব একটা ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি না। আজকে যে সিপিএম কথা বলছে, সেই সিপিএম কথা আজকে সিপিএম নেতাদের মুখে মানায় না, কারণ তারা তাদের বিগত ইতিহাসটা যদি খতিয়ে দেখে বা বিগত দিনে পিছিয়ে গিয়ে যদি দেখে তারা কি ছিল, তারা নিজেদের চিত্রটাই দেখতে পাবে।
সিপিএম 34 বছর কি করেছে, তাদের আদর্শ কি, নীতি কি, এটা পাবলিক এবং আমাদের কাছে, জনগণের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে একদম জলের মতো পরিষ্কার। যে আদর্শ নীতি একদম ধাপ্পাবাজি এবং ফ্রডবাজি, এই কারণে বলবো যে ৭৭ সাল থেকে ওরা এই রাজ্যে কিছুই করে যায়নি, শুষে খেয়েছে সাধারণ মানুষকে এবং পশ্চিমবঙ্গকে শ্মশানভূমিতে পরিণত করেছে। 34 বছর ধরে সিপিএমকে সুযোগ দিয়েছিল, ওনারা রিমার্কেবল কি করেছে, সাধারণ মানুষ তথা গরিব মানুষের জন্য কি করেছে। বিভিন্ন মন্ত্রীরা যেভাবে টাকা পয়সা করেছে, শিক্ষামন্ত্রী থেকে করে, এখন একটু পরিবর্তন দরকার। সিপিএম বলতে গেলে পশ্চিমবঙ্গে আছে বলে এখন নেই, কিছুই নেই। সিপিএমের পায়ের নিচে মাটি নেই। সিপিএম এখন মরিয়া হয়ে মাটিতে পায়ের তলা মাটি না থাকার জন্য, মাটি জোগাড় করার জন্য এইসব বিভিন্নভাবে জনগণকে প্রলোভন দিয়ে জনগণকে আস্থা জাগিয়ে একটা চেষ্টা করছে। ও আদর্শ নীতি ওদের কিছু চলবে না, ওরা ভোটের বাজারে গরম করছে, ওদের কোনো নেতা কেন ইয়ং জেনারেশনে কেউ উঠে আসবে না। আদর্শবাদী মনে হয় না আমার। এই মুহূর্তে সিপিএম মুখে যাই বলুক না কেন, তারা হচ্ছে অন্যের ঘাড়ে চেপে নিজেরা ক্ষমতায় থাকতে চায়। বামপন্থীরা শুধু সৎ হবে এটাই কোনো মাপকাঠি হতে পারে না। একবারের জন্যও কি কেউ বলতে পারেন যে জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালিনী, মোরারজি দেসাই, রাজীব গান্ধী, কাশিরাম, চন্দ্রশেখর, চরণ সিং, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী এরা চোর ছিলেন, ব্যক্তিগতভাবে অসৎ ছিলেন? একজনও না। কিন্তু এরা কি কমিউনিস্ট ছিলেন? কমিউনিস্টরা সৎ তো হবেনি, কিন্তু রাজনৈতিক সততা এবং আদর্শের সঙ্গে আপোষহীন হওয়াটাও তো কমিউনিস্টদের কাছ থেকেই আশা করে মানুষ। সেই দিক থেকে 10-এ 2ও পাবে না সিপিএম। মুখ পুড়েছে বারবার, নিজেদের না শুধরালে আবার মুখ পুড়বে। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।